পার্সেন্টেজ টপিকটা আজকে 6 নম্বর ক্লাস করবো, দেখি আজকে শেষ করা যায় কিনা। এই টপিকটা শেষে হচ্ছে না, কেন শেষ হচ্ছে না বুঝতেছি না। অঙ্ক কি বেড়ে যাচ্ছে নাকি ক্লাস কম হচ্ছে? এটা শেষ হলে প্রফিল শুরু করে দেবো। আমাদের শুক্রবারের ক্লাস হবে ইনশাল্লাহ। আর যদি চান আরো সপ্তাহে 5টা করে ক্লাস নেওয়া যাবে, ঠিক আছে? বলে 179 নম্বর প্রশ্ন থেকে শুরু করবো। সবাই একটু জয়েন করেন। সবাই কি শুনতে পারতেছেন ঠিক মতো? আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, এই নিয়মটার নাম হচ্ছে প্রাইস ডিক্রিজ দেন এক্সট্রা প্রোডাক্ট। মানে কোনো কিছু দাম কমে গেলে যে এক্সট্রা প্রোডাক্ট পাওয়া যায়, কিরকম? 179 নম্বর। এখান থেকে নিয়মিত প্রশ্ন আসে। A reduction is 25% of the price of an article enables a buyer to buy 50 kilograms more for টাকা 500। তার মানে 500 টাকার জিনিসের দাম 25% কমে যাওয়ার কারণে 50 কিলোগ্রাম বেশি পণ্য পাওয়া যায়। হোয়াট ইজ দ্য রিডিউসড প্রাইস? রিডিউসড প্রাইস মানে নতুন দাম, রিডিউস হওয়ার পরের দাম। আর ওল্ড প্রাইস মানে রিডিউস হওয়ার আগের দাম। পার কিলোগ্রাম ইন টাকা, প্রতি কিলোগ্রামের বর্তমান দাম কত টাকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাঁ, এখানে যে জিনিসটা করতে হবে, 500 টাকার জিনিসের যদি 25% দাম কমে যায়, তার মানে 4 ভাগের 1 ভাগ দাম কমে যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে কত? এই যে এখানে কাটাকাটি করলে 0 কাটা 125 টাকা, ঠিক আছে? তার মানে 125 টাকা সেভ হয়। সেভ হয় মানে কি? ধরো আগে যে জিনিসটা কিনতে 500 টাকা লাগতো, এখন ওটার দাম 25% কমে গেছে, মানে 500 এর 25% কম। 25% কম মানে 125 টাকা কম লাগতেছে এখন, ঠিক আছে? আচ্ছা, এখন আসি যে 50 কিলোগ্রাম মোর ফর টাকা 500। 500 টাকায় 50 কিলোগ্রাম বেশি পাই, এই টাকা দিয়ে 50 কিলোগ্রাম বেশি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রাইস মানে এটা হচ্ছে এক্সট্রা প্রোডাক্ট কত? 50 কেজি। মানে বিষয়টা একটু প্র্যাকটিক্যালি বলি। ধরুন এক হালি কলার দাম 10 টাকা, আপনি 10 টাকা নিয়ে গেছেন দোকানে, এখন কলা কিনতে যাচ্ছে। এখন দোকানদার আপনাকে 2 টাকা ফেরত দিল। আপনি বললেন যে ভাই এটা তো 10 টাকা দাম ছিল। বলছে স্যার 2 টাকা দাম কমে গেছে, 2 টাকা ফেরত নেন। আপনি বললেন আমাকে টাকা ফেরত দিতে হবে না, এটা দিয়ে আর কলা দাও। তখন একটা কলা দিল। তাহলে ওই একটা কলা কিভাবে পাইলেন? যেই টাকাটা সেভ হইলো বা কম লাগলো, ওই টাকাটা আপনি ফেরত না নিয়ে ওই টাকাটা দিয়ে অতিরিক্ত 50 কেজি পণ্য ক্রয় করলেন। তাহলে এই অতিরিক্ত পণ্যটার দাম, যে টাকাটা বাঁচলো সেই টাকাটাই। তাহলে আমরা বলতে পারি 50 কেজির দাম 125 টাকা। তাহলে 50 কেজি যদি 125 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত? 1 কেজির দাম 50 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে 5 25 5 10, 10 দিয়ে 25 কে ভাগ করলে হচ্ছে 2.5। তাহলে প্রতি কেজির দাম হচ্ছে 2.5 টাকা। আচ্ছা, এইটা হচ্ছে কিন্তু দেখেন, এইটা হচ্ছে রিডিউস প্রাইস। রিডিউস প্রাইস হচ্ছে আড়াই টাকা প্রতি কেজির দাম, ঠিক আছে? আচ্ছা, সবাই কি ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। তাহলে এখানে মূল চিন্তা ধরতে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে যে বলতো ওল্ড প্রাইস কত, ওল্ড প্রাইস কত, এটা বাইরে করার টেকনিকটা হবে কি যে, আচ্ছা এরকম অঙ্ক যেহেতু আছে সামনে, ওই অঙ্ক দিয়ে করে দেব। তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন যে যত টাকার দাম সেভ হলো, ওই টাকাতে যে নতুন প্রোডাক্টটা পাওয়া গেল, ওটা ভাগ করলে যে দামটা আসে, এটা কিন্তু হচ্ছে নতুন দাম বা রিডিউস প্রাইস। আগের দাম কত বাইরে করার সিস্টেমটা আমরা এখন একটু দেখব। 180 নম্বর আমাদের হচ্ছে ইউ ক্যান নাও বাই 5 মোর ম্যাঙ্গোস উইথ টাকা 75 ডিউ টু রিডাকশন ইন প্রাইস বাই 20%। ক্যালকুলেট দ্য কারেন্ট প্রাইস অফ 1 ডজন অফ ম্যাঙ্গোস। তাহলে আপনি বর্তমানে 5টা আম বেশি পাবেন 75 টাকায়। রিডাকশন ইন প্রাইস বাই 20%, 20% দাম কমে যাওয়ার কারণে।
ক্যালকুলেট দ্য কারেন্ট প্রাইস অফ 1 ডজন, 1 ডজন ম্যাঙ্গোর জন্য। তাহলে এখানে আমরা যেটা করব 75 টাকায় 20% দাম কমে যাওয়া মানে কি, 75 এর 20% যদি আমি বাইর করি তাহলে যত টাকা দাম কমে যাবে সেটা বাইর হবে। এটাকে কি হবে, এটা দিয়ে 5টা ম্যাঙ্গো পাওয়া যাবে, তাহলে 5 দিয়ে যদি আমি একে ভাগ করি তাহলে কি বাইর হবে, একটা আমের দাম বাইর হবে। তা 5 দিয়ে ভাগ করা মানে যা ফ্র্যাকশনের সাথে 1/5 গুণ করা মানে, এটা দ্বারা গুণ করা মানে 5 দিয়ে ভাগ করা হয়ে যাবে এই আগের অ্যানসারটাকে। এটা দ্বারা ভাগ করলে কি বাইর হবে, এটা দ্বারা ভাগ করলে একটা আমের দাম বাইর হবে। চাইছে 12টা, 1 ডজন তাই না, 1 ডজন মানে 12টার দাম, তাহলে 12 দিয়ে গুণ হবে। তাহলে এটা দিয়ে কাটি 5 5 দিয়ে এটাকে কাটলে 5 × 75, ঠিক আছে, আর 5 দিয়ে কাটলে 3 3 12 36, তাহলে 36 টাকা হচ্ছে 1 ডজনের দাম। আচ্ছা, এটা কি সবাই ধরতে পারছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে। এটা আরো ভাবে লেখা যায়, মানে এই জিনিসটা যদি শর্টকাটে কেউ না বোঝেন তাহলে এটা লিখি যে টাকা সেভ ইকুয়াল টু 20% অফ 75 সমান 75 গুণন 20%, কাটাকাটি করলে হচ্ছে 5 15 টাকা, ঠিক আছে। তাহলে প্রাইস of extra 5 mango equal to 15, তাহলে প্রাইস অফ 1 ম্যাঙ্গো ইকুয়াল টু 15 কে 5 দিয়ে ভাগ করলে 3। এইভাবে ডিটেইলস লিখলে মনে হয় সুবিধা বেশি নাকি। আচ্ছা, কমেন্টে জানাবেন, তাহলে এইভাবে করে দিব, সমস্যা নেই। এখন কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে 181 নম্বর আমরা দেখেন, as the price of mango has reduced 20%, it is now possible to buy 2 more mangoes at taka 12. What is the current price of 50 mangoes? দেন এই অঙ্কটা কয়েকটা পরীক্ষা আসছে, তাহলে কিভাবে করতে হবে সেটা হচ্ছে যে আমের দাম 20% কমে গেল, তাহলে দুইটা আম বেশি পাওয়া গেল, আগের দাম 12 টাকা থেকে 20% কমে গেল, তাহলে 12 এর 20% মানে হচ্ছে 2.4। কিভাবে, এই যে 100 0 দ্বারা 12 24, 24 কে 10 দিয়ে ভাগ করলে 2.4, এই 2.4 দিয়ে কয়টা পাওয়া গেল, দুইটা পাওয়া গেল বেশি, তাহলে 2 দিয়ে ভাগ করলে 1.2 হচ্ছে একটার দাম। 50টার দাম কত, এর সাথে 50 দ্বারা গুণ করলে 60, তাহলে 60 টাকা হচ্ছে অ্যানসার। তাহলে এই যে কাজগুলো করলাম এগুলো প্রত্যেকটা ঐকিক নিয়মে লিখলেই তো লিখে হয়ে গেল, তাই না। ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। একই রকম অঙ্ক, a reduction of 21% of the price which enables a person to buy 10.5 kg more for টাকা 100. What is the reduced price? নিজে করবেন। So you can buy 20 pence for X টাকা. How many pence can you buy for Y টাকা if the price of the pen is reduced by 20%? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। বলতেছে যে আপনি 20টা কলম কিনতে পান X টাকায়। How many pen can you buy? আপনি কতটা পেন কিনতে পারবেন Y টাকা দিয়ে if the price of the pen is reduced by 20%, যদি দামটা 20% কমে যায়। তাহলে দামটা যদি 20% কমে যায় তাহলে Y টাকা। তাহলে এখন দেখেন যে ইউ ক্যান বাই 20 পেন্স ফর X টাকা। X টাকা হচ্ছে 20 পেনের দাম। এখন X টাকা থেকে দাম হচ্ছে 20% কমে গেলে এই 20 পেনের দাম কত হবে? তাহলে 20 টা নতুন মূল্য সমান সমান x এর 80%। এটা বোঝার জন্য আর কি ইয়াতে লিখলাম x এর 80% কেন, কারণ 20% বাদ, ঠিক আছে না। তাহলে হচ্ছে 4x/5। এখন একটার নতুন মূল্য সমান সমান
ওয়াই টাকা, ঠিক আছে, এটা গেল এই একটা নতুন মূল্য। ওটা একটু ঘুরে রাখবে, ওয়াই টাকা, ওয়াই টাকা, তাহলে এটাকে ঘুরে দিতে হবে, ঠিক আছে। এই 4x আছে না, 4x বাই 5, সরি এটা টাকায় পাওয়া যায় সমান সমান 20টি। উত্তর কাছে যে রিডিউস how many pen can you buy y টাকা if the price of the pen is reduced by 20%, এই 20% রিডিউস হওয়ার কারণে আগে যেটা দাম ছিল x টাকা, ওইটার নতুন দাম হচ্ছে এত টাকা, মানে রিডিউস প্রাইস এত টাকা পাওয়া যায় 20। তাহলে 1 টাকায় পাওয়া যাবে, এটা উল্টে যাবে, তাহলে হচ্ছে কি 20 ডিভাইডেড 20 গুণন উপরে 5 নিচে 4x, আর y টাকায় পাওয়া যাবে সমান সমান y উপরে গুণ। তাহলে 4 দিয়ে 20 কাটে 5, 5 5 25y ডিভাইডেড x, তাহলে 25y ডিভাইডেড x হচ্ছে এই প্রশ্নের आंसर সি। আজকে ক্লাসের উপস্থিতি আরো কম, কারণ কি রেজাল্ট হলো প্রাইমারি চাকরি হয়ে গেছে অনেকের, আর নিবন্ধনের রেজাল্ট হয়েছে এই জন্য নাকি, কি কি সমস্যা বলেন? আচ্ছা তাহলে দেখি, 184 নাম্বার, due to a 25% increase in the price of salt for টাকা 500, a person got 10 kg less than he was getting before the increase. What was the initial price per kg of the salt? তাহলে 25% বৃদ্ধির কারণে, এটা কিন্তু কমে নেই, বাড়ছে। in the price of salt for টাকা 500 টাকায় 25% বাড়ার কারণে a person got 10 kg less than he was getting before the increase। আচ্ছা এটা একটু ইকুয়েশন ধরে করি, ঠিক আছে, তারপরে আবার শর্টকাটে দেখাই দেব। হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল প্রাইস পার কেজি অফ দ্য সল্ট, তাহলে ইনিশিয়াল প্রাইস ছিল না, এই যে 10 কেজি লেস পাচ্ছে, তাহলে লেখ ইনিশিয়ালি he gets x কেজি, আর নিউ কি হবে, পরবর্তীতে 10 কেজি কম পাবে, মানে এত কেজি। তাহলে দেখেন যে 500 টাকায় আগে যে দাম পাইতো, মানে আগের প্রতি কেজি দাম কত আর নতুন দামের মধ্যে ডিফারেন্স কি, 25% নতুন দামটা হবে বেশি। তাহলে প্রশ্ন মতে দুই ক্ষেত্রে কিন্তু 500 টাকা খরচ করছে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন আগের দামটা কত ছিল, আগের দাম যখন x কেজি পাইতো তখন 1 কেজির দাম ছিল, আগের দামটা বেশি ছিল না কম ছিল, আগের দামটা 25% ইনক্রিজ, তাহলে আগের দামটা ছিল কম আর নতুন দামটা হচ্ছে বেশি। তাহলে 500 বাই x আর একটা হচ্ছে 500 বাই x মাইনাস 10, এটা হচ্ছে আগে প্রাপ্ত 1 কেজির দাম। আগে 1 কেজিতে এত টাকাতে পাওয়া যেত, এখন 1 কেজি কিন্তু এত টাকা খরচ হচ্ছে, কোনটা বেশি, এটা বড় কিন্তু। এখন এটার সাথে গুণন 125% ইকুয়াল টু এটা। কেন 125%? কারণ 25% দাম বাড়ার কারণে আগের 1 কেজির দামের থেকে এখন 1 কেজির দাম এত টাকা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আসি আমরা নিচে 100 কাটাকাটি করলে 4 5, এই 4 দিয়ে ওই পাশে গুণ করব, 5 দিয়ে এই পাশে গুণ অবস্থা আছে না, তাহলে এখানে 4x আর এখানে 500 2500। আচ্ছা 2500 বাই 4x ইকুয়াল টু 500 বাই x মাইনাস 10, 500 500 কাটাকাটি করলে 5 আর এই গুণ করলে 5x মাইনাস 50 ইকুয়াল টু 4x, x ইকুয়াল হচ্ছে 50। তাহলে x এর মান 50 মানে কি, আগে দেখেন x এর মান 50 মানে আমরা ধরছিলাম কি ইনিশিয়ালি হি গেটস x কেজি, কিন্তু অ্যানসার কি চাইছে, হোয়াট ওয়াজ দা ইনিশিয়াল প্রাইস পার কেজি, প্রতি কেজির দাম চাইছে। সমীকরণটা বুঝছেন কিনা? আচ্ছা ক্লাস ন্যূনতম কিছু স্টুডেন্ট না করলে তো রেকর্ড ক্লাস করে আপলোড দিলেই ভালো, লাইভে নেওয়ার তো কোনো দরকার নাই, কারণ ন্যূনতম করলে আপনারা একটু রেসপন্স করবেন, সেই ক্লাসটা একটু এঙ্গেজমেন্ট বাড়বে। এত কম উপস্থিতি বড় মতো না, একটা কোর্স আছে।
কিন্তু আমরা তো পরীক্ষা নিয়মিত আসে, হ্যাঁ, আমি যদি গুরুত্ব না করেন। আচ্ছা, এই সমীকরণটাকে বুঝতে কিনা বলেন। 500/x হচ্ছে x, দেখেন এখানে নাম দিয়েছিলাম কি, ইনিশিয়ালি হি গেটস, মানে শুরুতে সে পাইছিল কত কেজি, সে x কেজি পাইছিল, আর পরবর্তীতে 10 কেজি কম পাইছে, তার মানে x - 10 কেজি, ঠিক আছে। তাহলে এই x কেজি কিন্তু 500 টাকা খরচ হয়েছে, x - 10 কেজি কিন্তু 500 টাকা খরচ হয়েছে। তাহলে এই 500 কে x দিয়ে ভাগ করলে যখন দাম নরমাল ছিল তখন 1 কেজির দাম, আর যখন 500 - x - 10 দিয়ে ভাগ করলাম তখন হচ্ছে দাম বেড়ে যাওয়ার কারণে 1 কেজির দাম। এই 1 কেজির দামের থেকে এই 1 কেজির দাম হচ্ছে 25% বেশি, এই জন্য 25% অ্যাড হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে আমরা এটা শর্টকাটে কিভাবে করা যায়। তাহলে অ্যানসার কিন্তু হচ্ছে 50 দিয়ে 500 কে ভাগ করলে x এর মান আসলে 50 না, এন্ড 500 টাকায় যদি 50 কেজি পাই শুরুতে, তাহলে 1 কেজি দাম কত ছিল, 10 টাকা। তাহলে 10 টাকা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। এখন ধরুন আছে যে এটা যদি শর্টকাটে করি তাহলে কিরকম হবে, এটা একটা দাম শুরুতে কত ছিল জানি না, এটার দাম 25% বেড়ে হয়ে গেল কত, 500 টাকা। তাহলে দেখেন 25%, তার মানে 125% এর মান 500 হলে 100% এর মান হবে 400। তার মানে যে জিনিসটার বর্তমান দাম 500, ওই জিনিসটার আগে দাম ছিল 400, ঠিক আছে। হি ওয়াজ গেটিং বিফোর দ্য ইনক্রিজ হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল প্রাইস, মানে 10 কেজি এখন কম পাচ্ছে, তাহলে টাকার দাম বেড়ে গেছে কত টাকা, 100 টাকা না। এই দেখেন দাম বেড়েছে কত, ইনক্রিজ হচ্ছে 500 টাকা মাইনাস 400 টাকা সমান সমান 100 টাকা। 100 টাকা দাম বাড়ছে, এই 100 টাকা দাম দিতে না পারার কারণে তাকে দোকানদার 10 কেজি কম দেয়। তাহলে 1 কেজির দাম কত, 1 কেজির দাম হচ্ছে 10 টাকা, এই 10 টাকা হচ্ছে আনসার, ঠিক আছে। তো x ধরে পাওয়া যাবে, x ছাড়া পাওয়া যাবে। ইলেকশন এন্ড পপুলেশন রিলেটেড, আচ্ছা অঙ্ক আর বেশি নাই, তাহলে ইলেকশন অঙ্কগুলো সহজ, এরকম অঙ্ক আমরা আগে করছি, জাস্ট রিলেশনটা সুন্দর করে দিলে হয়ে যাবে। দেখেন কি বলছে যে in an election a candidate who gets 84% of the votes is elected by a majority of 476, তাহলে মেজরিটি অফ 476 মানে হচ্ছে যে এতগুলো টোটাল ভোট বেশি পাইছে, আর 84% যে ভোট পাইছে, তাহলে এই 84% এর মান কিন্তু 476 বলা যাবে না। অনেকে আছে অর্থ না বুঝে পার্সেন্টেজ ইকুয়াল টু মান দিয়ে দেয়, তাহলে তো হবে না। 84% এর নাম কি, যে জিতছে সে 84% পাচ্ছে, তাহলে যে হারছে সে 16%, তাহলে ডিফারেন্স কত, তাহলে ডিফারেন্সটা কি, এই দেখেন ইলেক্টেড বাই এ মেজরিটি, মেজরিটি মানে অতিরিক্ত ভোট পাইছে 476, ঠিক আছে। তাহলে 84 মাইনাস 16 সমান সমান কত, 68%। 68% এর ভ্যালু হচ্ছে কত, 476। তাহলে 100% এর ভ্যালু 68 গুণন 100, 68 দিয়ে যদি কাটাকাটি করি হচ্ছে 864 না, 7 57 5 7 6 বেড়ে যাবে 47, তাহলে হচ্ছে 700। তার মানে টোটাল ভোট হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ ভোটস পোল, টোটাল ভোট হচ্ছে 700, ঠিক আছে। আচ্ছা ওকে, 186 নম্বর। In an election, two candidates, one got 55% of the total valid votes, 20% of the total votes were invalid. Valid invalid এর বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে নেবেন যাতে পরে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে were invalid if total number of vote was 7500, the number of valid votes that the other candidate got was, তাহলে এখানে আসতেছে কি যে একটা ভোটে কি হচ্ছে, একজন 55% ভোট পাইছে আর একজন হচ্ছে 55% ভোট পাইছে, টোটাল ভোট না কিন্তু এটা ভ্যালিড ভোটে 55%, তাহলে ইনভ্যালিড লাগে বাদ দিতে হবে। 20% of the voters were invalid, তাহলে 20% হচ্ছে ইনভ্যালিড ভোট। if total number of vote was 7500, যদি টোটাল ভোট 7500 হয়, the number of valid votes that the other candidate got was, তাহলে আদার ক্যান্ডিডেটটা কত ভোট পাইছে। তাহলে প্রথমে আমরা দেখি যে 7500 এর মধ্যে ভ্যালিড ভোট হচ্ছে 80%, 2 কাটা, তাহলে কত, 0 5 40 0 হাতে করে 4, এই 80% বাইরে করে ঝামেলা হচ্ছে, তাই না। তাহলে আগে ইনভ্যালিড ভোটটা যদি বাইর করতাম তাহলে কিন্তু মুখোমুখি হইতো, কিরকম মুখোমুখি হইতো,
5/1 তার মানে 1500 যদি ইনভ্যালিড ভোট হয়, দেখেন ইনভ্যালিড, আর এটা হচ্ছে ভ্যালিড। তাহলে ভ্যালিড ভোটটা হবে 7,500 থেকে 1,500 বাদ দিলে 6,000। এই 6,000 ভ্যালিড ভোটের একজন পাইছে 55%। এখন উত্তর বাইরে করতে বলছি, দেখেন দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস দ্যাট দ্য আদার ক্যান্ডিডেট, মানে যে জিতছেও না, যে অন্য ক্যান্ডিডেট যে সে কত পাইছে, তাহলে 6,000 গুণন 45%। কেন 45%? কারণ একজন এগুলো কি লিখে লিখে দেখা দিতে হবে নাকি নিজে নিজে বুঝবেন? টোটাল 100% ভোটের মধ্যে যে জিতে গেছে ও যদি 55% ভোট পায়, তাহলে যে হেরে গেছে ও পাবে 45% ভোট। ঠিক আছে, তাহলে 6,000 গুণন 45%। তাহলে আসি 0 কাটা, 45 এর 0, 5 6 30 3, 4 6 24 আর 3 27, তাহলে 2700 ভোট পাইছে আমরা। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে 187 নম্বর লাইন। 87 নম্বর কি বলছে যে at an election involving two candidates 68 votes are declared invalid. The winning candidate secures 52% and wins by 98 votes. The total number of votes polled is, তাহলে একটা ইলেকশনে কি হচ্ছে, টোটাল 68 ভোট আর ডিক্লেয়ার ইনভ্যালিড, মানে টোটাল ভোটের 68টা ভোট নষ্ট হয়ে গেছে। The winning candidate secured 52, তাহলে একজন যে জিতে গেছে সে যদি 52% পায়, যে হেরে গেছে 48% পাবে, and wins by 98 votes। তাহলে এই 98টা হচ্ছে কি 4% ভোটের ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এই 52%, এখন কিছু কিছু লাইন কিন্তু স্কিপ করলাম, 48 কোথা থেকে আসলো বুঝতেছেন না, ইকুয়াল টু হচ্ছে 98, কারণ 98 ভোটের ব্যবধানে সে জিতেছে, তাহলে যে বেশি পাইছে সে 4% ভোট বেশি পাইছে, এইটার ভ্যালু হচ্ছে 98, তাহলে 100% এর ভ্যালু হবে 25 গুণ বেশি। তাহলে এখানে 100% আর এখানে হচ্ছে 4, তাহলে 4 25 100, 25 8 25 200 শূন্য হাতে করে 20, 9 25 225 আর 20 245, তাহলে 2450। এটা কি, এটা কি आंसर না? 2450 হচ্ছে ভ্যালিড ভোট, কিন্তু কিছু ভোট তো ইনভ্যালিড হয়ে গেছে, তাই না? 2450 এর সাথে 68টা হচ্ছে, তাহলে টোটাল ভোট হচ্ছে কত? এই 100% কি, এটা হচ্ছে ভ্যালিড ভোটের, কারণ ইনভ্যালিড ভোট তো কেউ পায় না, ভ্যালিড ভোটগুলাই কাউন্ট হয়, সেখান থেকে জয় পরাজয় নির্ধারিত হয়। তাহলে জয়ী প্রার্থী আর বিজয়ী প্রার্থী মিলে যে 100%, এই ভোটটা হচ্ছে 2450। তাহলে তাহলে হচ্ছে কি যে টোটাল 100%, 2450 মাইনাস প্লাস 68 ইকুয়াল টু 2518। 2518 ভোট হচ্ছে টোটাল ভোট, তাহলে সি হচ্ছে এই প্রশ্নের आंसर। ঠিক আছে, হ্যাঁ দেখেন অনেক বড় একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা অনেক সহজে পাওয়া যাবে। কোন পয়েন্টে না বুঝলে জিজ্ঞাসা করবেন যে এই নাম্বারটা আরেকবার। In an election, 30% of the voters voted for candidate A, whereas 60% of the remaining voted for candidate B. তাহলে 30% voter voted for candidate A. A থেকে ভোট দিল 30%, আর 60% of the remaining voter voted for B. Then 60% কিন্তু 30% সাথে মেলানো যাবে না, কেন? কারণ এখানে বলছে যে রিমেইনিং, তার মানে 30% ভোট দেওয়ার পরে রিমেইনিং ছিল 70%, এই 70 এর 60%, তার মানে 0 কাটাতে 6 7 42%, এই 42টা হচ্ছে এই 30 এর সাথে মেলানো যাবে, কিন্তু 70 60 এগুলো মেলানো যাবে না। আচ্ছা, তার মানে সেটা রিমেইনিং কার, আবার এই 30 আর 42 বাদ দিয়ে যেটা রিমেইনিং থাকবে, ভোটার ডিড নট ভোট, ভোট দেয় নাই। তাহলে আমরা যদি একটু চিত্র আকারে দেখি, তাহলে এ এর ভোট হচ্ছে ডাইরেক্ট 30%, আর বি এর ভোট হচ্ছে এই অবশিষ্ট 70% এর 60%, মানে হচ্ছে 42%। তাহলে 30 আর 42 মিলে 72, 100 থেকে 72 বাদ দিলে হচ্ছে 28, এরা হচ্ছে সি বা ভোট দেয় না এরা, হ্যাঁ, নট নো ভোট। তাহলে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দোজ হু ভোটেড ফর ক্যান্ডিডেট এ এন্ড দোজ হু ডিড নট ভোট ওয়াজ 1200, তাহলে যারা এ কে ভোট দিছে এবং যারা ভোট দেয় নাই, এদের ডিফারেন্স হচ্ছে কত? ডিফারেন্স হচ্ছে 1200। হাউ মেনি ইন্ডিভিজুয়ালস আর এলিজিবল ফর কাস্টিং ভোট ইন দ্য ইলেকশন, মানে টোটাল ভোটার কত এটা বার করতে হবে। তাহলে এই 1200টা হচ্ছে আমাদের টার্গেট। 1200 আগে বলতেছে যে এর ভোট আর
আর যারা ভোটেড ফর ক্যান্ডিডেট এ এন্ড দোজ হু ডিড নট ভোট, যারা এ কে ভোট দিছে এবং ভোট দেয় নাই, এই দুটো ডিফারেন্স। তাহলে এ কে ভোট দিছে কত 30%, যারা ভোট দেয় ওরা কত 28%। তাহলে এই দুটো ডিফারেন্স হচ্ছে, তাহলে প্রশ্ন মত হচ্ছে 30% মাইনাস 28% ইকুয়াল টু 1200। তাহলে এ কে দেওয়া ভোট আর হচ্ছে নো ভোট, এদের ডিফারেন্স হচ্ছে 1200। তাহলে 2% এর মান যদি 1200 হয়, উত্তর কি চাইছে? টোটাল ভোটার চাইছে। টোটাল ভোটার মানে 100%। তাহলে 2% এর 600 গুণ, 100 এর 600 গুণ মানে কি 600 আর দুইটা শূন্য এখানে লাগিয়ে দিলে 60,000। তাহলে এই প্রশ্নের आंसर হচ্ছে সি 60,000। টোটাল ভোট হচ্ছে 60,000। ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, তাহলে এতবার অঙ্ক কিন্তু বুঝে গেলে সুবিধা। আচ্ছা, এটাকে রিটেনে আসলে কি করতাম? রিটেনে আসলে এই যে এ এর ভোট লিখতাম, যেটা ডাইরেক্ট এফ এ গট, ঠিক আছে, 30%, বি গট 70% অফ 30%, মানে 42, আদার্স মানে নট নো ভোট, সমস্যা নেই। এটা মানে যে কথাগুলো আমি ডাইরেক্ট ডিজিট আকারে লিখলাম, ওইটার আগে ইংরেজি ভাষাটা লাগাই দিতে হবে। আশা করি আমরা যেহেতু এটা কোনো টেকনিক্যাল শর্টকাট শিখতেছি না, রিটেন উপস্থাপন করতে পারবেন। 199 নম্বর প্রশ্নটা দেখেন, তিতাস গ্যাসে আসছে। এটা বলছে ইন এ মার্কেট সার্ভে 20% রেসপন্ডেড then opted for product A, whereas 60% opted for product B. The remaining individuals were to certain if the difference in the number between those who opted for product B and those who were uncertain was 720. How many individuals were covered in the survey? এটা ওই ভোটের মতো একটা অঙ্ক, যার সার্ভের বিষয় বলছে। তো একটা মার্কেট সার্ভে 20% opted for product A, প্রোডাক্ট A পছন্দ করলো, whereas 60% opted for product B। এটা দেখে 60% কিন্তু 20% সাথে লাগাই দেওয়া যাবে, মানে 20 আর 60 মিলে 80। কেন? কারণটা হচ্ছে যে এখানে তো রিমেইনিং এর 60% বলে নাই। আচ্ছা, তাহলে কি বলছে? the remaining individuals were to certain, রিমেইনিং কারা? 20 আর 60 বাদ দিলে তার মাত্র 20% এ থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি যে টোটাল 100% থেকে 20, 60 আর 20, এই অবশিষ্টটা হচ্ছে 20। the difference in the number between those who opted for product B, তাহলে B। আচ্ছা, এই অঙ্কটা কি আমরা আগে করছি না ক্লাসের শুরুতে? আপনারা কি বলতে পারেন এই টপিকের শুরুতে? সেটা জানা লাগতেছে। B and those who are uncertain was 72, যারা আনসার্টেন এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? ডিফারেন্স হচ্ছে 720। তাহলে ডিফারেন্সের পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ হচ্ছে 40%। 40% এর ভ্যালু হচ্ছে 720। উত্তর কি চাইছে? How many individuals were covered in the survey? কভার হচ্ছে 100%। এই সার্ভে করা হচ্ছে 100% লোকের উপর। তাহলে 40% এর ভ্যালু যদি 720 হয়, মানে 18 গুণ, তাহলে 100% এর ভ্যালু হবে 18 গুণ, মানে 1800। তাহলে এই প্রশ্নের आंसर হচ্ছে বি 1800। ঠিক আছে? আচ্ছা, আগে এই ম্যাথটা ছিল, আমার পরিচিত লাগতেছে, কোথায় যেন দিছি, এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা, 190, the population of a village decreased at the rate of 20% per annum if its population 2 years ago was 10,000, the present population is. So the population of a village decreases at the rate of 20% per year, মানে প্রত্যেক বছরে 20% কমে যায়। if its population 2 years ago was 10,000, তাহলে the present population is, তাহলে দুইবার 10%, 20%, প্রতি বছরে যদি 20% করে কমে যায়, তাহলে 2 বছরে 20 20 40 হয় না, 2 বছরে 20 আর 80 এর 20 মিলে 16, মানে 36% হয়। তাহলে 10,000 থেকে 36% বাদ দিলে অ্যানসার হবে 6,400। আর ওই যে একটা ডিক্রিজ ইনক্রিজের যে চার্ট দিছিলাম, ওইটা জানাতে দিলে সহজ, আর না হলে লিখে বললেই হবে। এই 10,000 এর 80% এর 80%, দুইবার 80% কেন? কারণ কতটুকু কমবে এটা জানার দরকার নেই, কমার পরে কতটুকু থাকবে অবশিষ্ট এটা জানার দরকার। তাহলে এখানে আমি 20% করে দেখেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু, যে 1000 10,000 এর 20% এর 20%, এইভাবে লিখবো না, 80% 80% লিখবো। কখন 20% 20% লিখবো আর কখন 80% 80% লিখবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে নির্ভর করবে প্রশ্ন চাইছে কি। এখানে চাইছে যে কমার পরে শেষে কত হয়। যদি বলতো কত কমে, তখন কিন্তু আনসার হতো 36%। প্রথমে 20% আর পরে 10,000 এর এই 20%, 100 থেকে 20% চলে যেতে থাকে 80, 80 এর 20% মানে 16। তার মানে ওই রাশিবিদ্যা অঙ্কগুলোতে যেটা আমরা শিখছিলাম, যে মোটের উপর 36% কমে। আর যদি আমরা কমার পরে কত হবে এটা চাই, তখন এই 80% করে লিখতে হবে।
তাহলে এখানে কাটাকাটি করলে 5 বাই উপরে 4 নিচে 5, 4/5, তাহলে 5 5 25, 25 দিয়ে 100 কাটলে 4 আর 2টা শূন্য, 400 4 চক 16 আর 400 মিলে হচ্ছে 64, 2টা শূন্য, 6400। তাহলে বি নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6400। ঠিক আছে। The population of a town is 18,000, is increased 10% during first year and by 20% during second year. The population after 2 years. এটা তো ইনক্রিজ হবে তাই না? তাহলে লিখতে হবে কি 18,000 গুণন 10% হচ্ছে প্রথম বছরে, দ্বিতীয় বছরে 20%, তাহলে 10% মানে 110 গুণন 20% দ্বিতীয় বছরে মানে 120। একেবারে চক্রবৃদ্ধি সুদ কথার অঙ্কের মতো। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ কথা তো এই রুলসটাই আসবে। তো বাকিটা ক্যালকুলেশন নিজের মতো করে নেবেন। 2টা শূন্য 2টা শূন্য কাটা, 2টা শূন্য 2টা শূন্য কাটা, 11 12 গুণ করে 180 সাথে গুণ করলে হয়ে যাবে। এগুলো স্কিপ করতেছি কিছু, পরীক্ষা আসে নাই। The population of a certain town increased by 50% every 50 years. If the population in 950 was 810, in what year was the population 160? মানে পেছনের দিক থেকে আসতে হবে আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কতবার ক্যালকুলেশন করতে হবে। 50 বছর পর পরে কতবার 50% করে বাড়ে, মানে 1.5 গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 160টা মানে বর্তমানে কত সাল? ইন 1950 সালে। 1950 সালে লোক সংখ্যা হচ্ছে 810। এখন বলছে কত সালে 160 ছিল। তাহলে খেয়াল করেন 50% করে বাড়ে, কতবারে 160, এটা কিন্তু উল্টা পাশে দেওয়া আছে, মানে বেশি থেকে কমের দিকে যাইতে হবে। তাহলে এখানে আমরা ধরে নেই 160 থেকে বাড়বে কত করে, 160 গুণন 50% মানে কি, 50% বাড়া মানে 150% হয়ে যাওয়া। তার মানে এইখানে যদি আমরা কাটাকাটি করি তার মানে 3 ভাগে 2 ভাগ হয়ে যাবে। তাহলে মানে উপরে 3 নিচে 2, তাহলে 160 গুণন 3/2 গুণন 3/2 গুণন 3/2 মানে কত পরে পরে 810 হবে। তাহলে দেখি যে এখানে 3/2 গুণ করি তাহলে কি হচ্ছে, 3টা 2 গুণ করলে 8 20, 3 থেকে 9 9 3 9 27, 27 2 54, আরো একবার গুণ করি তাহলে কি হবে 540 গুণন 3/2, তার মানে 270 আর 3 গুণ করলে 810। তার মানে এই 1 2 3 4 4বার 3/2 গুণ করলে 810 হবে। তার মানে 4টা 50 বছর, কারণ এক বছরে 50% করে পারে না, তাহলে 4টা 50 বছর পরে এই কাহিনী হবে। তার মানে এই কাহিনী হয়েছে আর কি, এটা উল্টা পাশে আছে তো। তাহলে 200 বছর আগে, তাহলে 950 মানে কি, তাহলে 1750 সালে 160 ছিল। আসলে এটা সিস্টেম না, সিস্টেমটা হচ্ছে এক্স হয়ে যাবে, এক্স টাইমস এক্স বার। তাহলে 160 গুণন 3/2 x ইকুয়াল টু হচ্ছে 810। তাহলে 3/2 উপরে x ইকুয়াল টু হচ্ছে 810 গুণন 160, শূন্য শূন্য কাটা, এটাতে কাটাকাটি করলে কাটাকাটি করা যাচ্ছে না, কিন্তু এটা 3/2 এর উপর পাওয়ার 4 লেখা যায়। তাহলে x সমান সমান এই 3/2 কাটা 4। তার মানে x হচ্ছে x টাইম মানে কি 4 বার, 4 বার বৃদ্ধি পাওয়ার পরে 160টা 810 হতে পারে। তাহলে 4 বার বাড়া মানে কি, 50 বছর করে 4 বার বাড়লে 200 বছর পরে এই কাহিনী হবে। তাহলে যদি বর্তমানে 1950 সাল হয়, 200 বছর আগে ছিল 1750 সাল। এটা জাস্ট প্র্যাকটিক্যালি করার মতো, এটা কোনো মানে জটিল ভাবে চিন্তা করার দরকার নেই। এটা আগে আমার সাথে মিল আছে, করে নেবেন। The population of increase এত টু এত ইন্ডিকেট দ্য এভারেজ, ডিকেট মানে কিন্তু 10 বছর, 10 বছর যদি এত বাড়ে তাহলে দ্য এভারেজ পার্সেন্টেজ ইনক্রিজ অফ দ্য পপুলেশন পার ইয়ার। পার ইয়ার মানে যত এত জনসংখ্যা থেকে এত জনসংখ্যা হলো, বিয়োগ করলে যেটা বাইরে হবে তাকে 10 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। ইকুয়েশন রিলেটেড এই অধ্যায় সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এটা আজকে করে শেষ করে দেই নাকি?
ইকুয়েশন হচ্ছে কি 196 বলছে শিউ প্লান্ট 4 times as many apple sheet as she planted orange sheet. 15% of the apple sheet grow into the trees and 10% of the orange sheet grow into trees. If a total of 420 apple trees and orange trees grew from the sheets, how many orange sheet did she plant? এই আমরা কি আগে করেছি নাকি বলেন তো একটু যারা ক্লাস করছেন? তাহলে she planted 4 times as many apple, এটা করেছি মনে হয় আগে। রিসেন্ট কোশ্চেনটা ইনপুট দিতে যে রিপিট হয়ে গেছে। আচ্ছা তাহলে দেখে দিই she planted 4 times as many apple sheets as she planted orange sheet. তাহলে 4 গুণ কি করলো? আর অরেঞ্জ শিটের থেকে মানে এই আজমি অনেকে বোঝে না, এটা ভেঙে ভেঙে বোঝাই দেখেন। she planted 4 times 4 গুণ as many apple sheet, আপেল এর বীজ বপন করলো as she planted orange sheet, অরেঞ্জ শিটের তুলনায় 4 গুণ আপেল শিট প্রমাণ করলো। তার মানে কি অরেঞ্জ আপেল, অরেঞ্জ যদি x হয় আপেল হবে 4x। 15% of the apple sheet grown into the trees and 10% of the orange sheet grown into trees. তার মানে আপেল শিটের 15%, এই আপেলের 15% আর অরেঞ্জের 10% কি হলো? গাছে পরিণত হলো। How many orange sheet did she plant? If a total number of 42 apple trees and orange trees grew from the sheets. তার মানে এখানকার এই শীট 10% মিলে আর এখানকার 50% মিলে, এই দুইটা মিলে হবে আবার 420টা। তো এখানে আমরা প্রশ্ন মতো লিখে দিই অ্যাটিটিউড যে এই অরেঞ্জ শীটের 10%, ঠিক আছে দেখেন 10% অফ দ্য অরেঞ্জ শীট আর আপেল শীটের 15%, এই দুটো যোগ করলে ইকুয়াল হচ্ছে 420। উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে হাউ মেনি অরেঞ্জ শীট ডিড শি প্লান্ট। তাহলে অরেঞ্জ শীট আমরা ধরছিলাম x, x এর মানে হচ্ছে आंसर। তাহলে x গুণন এখানে হচ্ছে 10/100, তো তার মানে 1/10 প্লাস 4x, এখানে 100 দিয়ে কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে হচ্ছে 25, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 5 আর 25 3। তার মানে এখানে হচ্ছে x/10 প্লাস এখানে হচ্ছে 3x/5 ইকুয়াল টু 420। তাহলে এটা ক্যালকুলেশন করে নিই, এই 5 টাকে 10 বানাই, ঠিক আছে? তাহলে হচ্ছে কত? 10x প্লাস 6x ইকুয়াল টু 420। তাহলে 6x x 7x, তাহলে এখানে 10 উপর নিচে 7, 7 দিয়ে কাটলে 7 6 600, তাহলে 600 হচ্ছে आंसर, ঠিক আছে? x এর মানটা বাইরে করে দেবেন ইকুয়েশনের পরে, এটা জটিল কিছু নাই। একশো 97 নম্বর দেখেন, a candidate scoring 25% marks in an examination fails by 30 marks while another candidate who scored 50% marks gets 20 marks more than the minimum pass marks. What is the minimum pass marks? তো সে একজন ক্যান্ডিডেট কি করলো? 25% মার্কস এর বিনিময়ে ফেল বাই 30 মার্কস, 25 মার্কস পেলো কিন্তু সে 30 মার্কস শর্ট এর কারণে ফেল করলো। another candidate, অন্য ক্যান্ডিডেট who scored 50% মার্কস, যে 50% মার্কস পেলো সে 20 মার্কস বেশি পেলো দেন দ্য মিনিমাম পাস মার্কস। তাহলে দেখেন এই 25% এর সাথে 30% যোগ করলে এটা হবে পাস মার্কস, আর ওই পাশে 50% এর সাথে 20 মার্কস বিয়োগ করলে হবে পাস মার্কস। তাহলে লেট টোটাল মার্কস ইকুয়াল টু x, এটা x ছাড়াও করা যায়, x যদি ধরি আমরা x ধরে করতে পারি, x ছাড়াও করতে পারি। তাহলে এই 50% এই পাশে আনলে আর এই 30টা ওই পাশে গেলে 50 থেকে 25 বিয়োগ করলে থাকে 25%, 30টা ওই পাশে গেলে হয়ে যাবে 50। তাহলে x মানে 100%, এর ভ্যালুটা হবে 200। তাহলে 200 কি आंसर না? এখানে উত্তর কি চাইছে? 200 টা হলো 100% এর ভ্যালু, মানে 100% কি? 100% হচ্ছে টোটাল মার্কস। উত্তর কি চাইছে? বলছে যে then more than the minimum pass marks. What is the minimum pass marks? তাহলে মিনিমাম পাস মার্কসটা কত?
তাহলে আসি মিনিমাম পাস মার্কসটা হচ্ছে এই যে দেখেন 25% নাম্বার পাইছে 30 মার্কসের কারণে ফেল করছে, তাহলে 30 মার্কস আর 25 মার্কস, ঠিক আছে, 25% মার্কসের সাথে 30% যোগ করলে যে মার্কসটা আসবে সেটা হচ্ছে পাস মার্কস, ঠিক আছে। তাহলে 25% প্লাস 30 কার 25%? এই 200 এর 25%, 200 এর 25% মানে 50 প্লাস 30 ইকুয়াল টু 80। তাহলে এই 80 হচ্ছে পাস মার্কস, 80 হচ্ছে आंसर, ঠিক আছে। 100% যেটা আসলো এটা কিন্তু টোটাল কত মার্কসের পরীক্ষা সেটা আসলো 100%। এই অঙ্কটা এই যে 2023 সালে আসছে হুবহু একই রকম, ঠিক আছে, করে নেবেন। 199 নম্বর, a workers union contracts specifies a 60% salary increase plus a টাকা 450 bonus for each worker. For a worker this is equivalent to 8% salary increase. What was this worker salary before the new contract? আচ্ছা, তার মানে বলতেছে কি যে এই ওয়ার্কার ইউনিয়ন কন্ট্রাক্ট স্পেসিফিক্স এ 6% স্যালারি ইনক্রিজ প্লাস এর টাকা 450, তার মানে 450 টাকার সাথে 6% স্যালারি আর 450 টাকা হচ্ছে বোনাস। ফর এ ওয়ার্কার দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 8% স্যালারি ইনক্রিজ। অন্য ক্ষেত্রে একজনের বেতনের 8% এর সমান, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো 6% প্লাস 450 ইকুয়াল টু 8%। না এখানে x ধরে করলেও যা x না ধরে করলেও একই কিন্তু কাহিনী। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে বোঝা যাচ্ছে যে 2% এর ভ্যালু হচ্ছে 450, তাহলে 1% এর এই 100% এর ভ্যালু কত? 50 গুণ, এটা যদি 50 গুণ বাড়াই তাহলে 50 দ্বারা গুণ করলে 0 0 5 5 25 5 করে 2 4 5 20 2 22 22500 টাকা হচ্ছে তার 100% বা বেতনের সমান। তাহলে 22500 হচ্ছে आंसर। দেখেন কি বলছে, হোয়াট ওয়াজ দিস ওয়ার্কার স্যালারি বিফোর দ্য নিউ কন্ট্রাক্ট। নিউ কন্ট্রাক্টের আগে তার স্যালারি কত ছিল? তাহলে এখানে যেহেতু 100% বেতন, 100% টা হচ্ছে স্যালারি তার, ঠিক আছে। দেখেন 100% এর মধ্য থেকে তাকে 6% হচ্ছে বেতন দেওয়া হয়, আর অথবা এই 6% এর সাথে 450 অথবা 8%, দুটাই কিন্তু 8% বোঝায়, কারণ এটা হচ্ছে 2% এর ভ্যালু, তাই না। তাহলে 100% টা হচ্ছে তার টোটাল স্যালারি, 6% হচ্ছে তার স্যালারি ইনক্রিজ প্লাস 450% বোনাস। ওকে, এই পার্থক্যটা কেন ধরলাম? কারণ হচ্ছে যে ওই 400 টাকা 450 টাকা যখন দেয় না তখন সে 8% দেয়, তাহলে এইটা যোগফল ইকুয়াল টু 8%। A football team own its first 8 games of season and then own 25% of its remaining. আচ্ছা, আপনারা কিন্তু কোনো রেসপন্স করতেছেন না, রেসপন্স করলে আমি কোথাও সমস্যা হলে বলতে পারবো। তাহলে 8 game of the season and then own 25% of its remaining games. If it own 50% of its games for the entire season, how many games did it play that season? তাহলে বলছে যে একটা ফুটবল টিম জিতলো ইটস ফার্স্ট 8 গেমস, প্রথম 8টা গেম অফ দ্য সিজন, এন্ড দেন অন 25% অফ ইটস রিমেইনিং গেমস, এবং পরবর্তীতে কি করলো, অবশিষ্ট যে খেলা তার 25% জিতলো। ইফ ইট অন 50% অফ ইটস গেমস, যদি মোটের উপর তার 50% গেমসে জিতে ফর দ্য এন্টায়ার সিজন, টোটাল সিজনে হাউ মেনি গেমস ডিড ইট প্লে দ্যাট সিজন, তাহলে সে টোটাল কতগুলো গেম খেলছে। তাহলে এখানে আমরা দুইটা পার্ট, এই ফুটবল টিম ওন ইটস ফার্স্ট 8 গেমস অফ দ্য সিজন, তাহলে এই 8টা গেমে জিতছে, এন্ড দেন ওন 25%, তাহলে পরের গেমগুলো কতগুলো আমরা জানি না, তাহলে এটা x হল, x এর 25% জিতছে, এটা কিন্তু উইন, এটা উইন। ইফ ইট ওন 50% অফ ইটস গেমস ফর দ্য ইন্টার সিজন, ইন্টার সিজন মানে কি, পুরো সিজনে এই অংশ আর এই অংশ দুইটা মিলে হচ্ছে ইন্টার সিজন, এইখানে সে 50% জিতছে। তাহলে দেখেন x এর 25% আর 8টা গেম জেতা, এটা দুইটা মিলে হচ্ছে তার 50% গেম। তাহলে হাউ মেনি গেমস ডিড ইট প্লে দ্যাট সিজন, সেই সিজনে সে কতগুলো গেম কি হয়েছে খেলছে, মানে হারা জিতে সবগুলো মিলে হাউ মেনি গেমস ডিড ইট প্লে দ্যাট সিজন। তাহলে আমরা ধরি যে লেট হি প্লেড x গেমস টোটাল। তাহলে প্রশ্ন মতে
এই প্রশ্ন মতো সকাল গেমে দেখেন এই 8টা গেম দিচ্ছে না, এই 8টা গেম প্লাস এই 25% এটা কার, এটা হচ্ছে অবশিষ্ট গেমগুলোর 25%। এখন ওই সিজনে টোটাল যদি এক্সট্রা গেম খেলে থাকে তাহলে এইখানে অবশিষ্ট গেমগুলো হবে টোটাল এক্সট্রা গেম থেকে 8টা বাদ, তাহলে x - 8 এর 25%, মানে প্রথমে সবগুলো গেমে দিচ্ছে আর পরবর্তীতে 25% দিচ্ছে, ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে টোটাল গেমের 50%, তাই না? তাহলে x এর 50%, বাকিটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আসি 201। During a certain season, a team won 80% of its first 100 games and 50% of its remaining games. আগেরবার যেমন শুরু সবগুলো গেমে জিতছে, এবার কিন্তু শুরু সবগুলো গেমে জিতে নাই, এবার 80% গেমে জিতছে, আর of its remaining games এবং অবশিষ্ট কি হয়েছে 50% গেমসে জিতছে। তো if the team won 70% of its games, যদি 70% গেম মোটের উপর জিতে থাকে for the entire season, পুরো সিজনে what was the total number of games that he team played? তাহলে এটা কিন্তু রুল অফ এলিগেশনে করা যায়। এর কারণটা কি, যে প্রথম অংশে 80%, দ্বিতীয় অংশে 50%, দুইটা মিক্স করার পরে 70% হয়ে গেছে, তাহলে এটা রুল অফ এলিগেশনে করা যায় 80% 50% আর মিক্স করার পরে 70%, আর বিয়োগ করলে 20 আর 10 2:1, তাহলে এই 80% গেম যদি জিতে দুই অংশ তাহলে 50% গেম জিতছে এক অংশ। এখন উত্তর কি আছে, ফার্স্ট 100 গেমস বলা আছে, তাহলে এই দুই অংশের মান যদি 100টা গেম হয় তাহলে এক অংশের মান হবে 50টা। উত্তর কি চাইছে, হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ গেমস, টোটাল নাম্বার চাইছে, তাহলে এই 100 আর এই 50 মিলে হচ্ছে 150টা গেম, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 150টা গেম। ঠিক আছে, আচ্ছা সমীকরণ বার করে দিই। দেখেন যে প্রথমে 100টা গেমে 80%, এটা কিন্তু বলা আছে, তাহলে আমরা ধরি 100, এটা খুব একটা ইম্পর্টেন্ট রুল শিখবো না, হ্যাঁ, যে সমীকরণ কিভাবে বিল্ড আপ হয়। যাদের সমীকরণের সমস্যা আছে এই সমীকরণটা একটু দেখেন, এটা তো এলিগেশনে করে দিলাম, সমীকরণটা দেখেন। সমীকরণে দেখেন প্রথম 100টা গেমের মধ্যে 80% দিচ্ছে, আর পরবর্তীতে 50% গেম দিচ্ছে কার, রিমেইনিং গেম। তো রিমেইনিং গেমটা ধরলাম এক্সট্রা, তাহলে এটা টোটাল ওর হচ্ছে 70%, তাহলে আমরা লিখবো লেট রিমেইনিং গেম ইকুয়াল টু এক্স। তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে দেখেন, প্রশ্ন মতে হচ্ছে 100 এর 80%, মানে প্রথম অংশে খেলা দিচ্ছে, প্লাস রিমেইনিং গেম হচ্ছে এক্স, এক্স এর 50% ইকুয়াল টু কি হচ্ছে টোটাল 70%। টোটাল গেম কয়টা বলেন তো, এই 100টা শুরুর অংশে আর পরবর্তীতে এক্সট্রা, তাহলে 100 প্লাস এক্স এর 70%, তাহলে 80 প্লাস এক্স এর 50% মানে কি x/2, ঠিক আছে, ইকুয়াল টু এখানে 70% মানে কি 700 প্লাস 7x ডিভাইডেড 10, মানে এটা নিচে 100 কাটাকাটি করে 10/7 থাকবে, তখন এটা করলাম। ঠিক আছে, এখন আমরা এখানে আমরা নেই 160 প্লাস x ডিভাইডেড 2 ইকুয়াল টু 700 প্লাস 7x ডিভাইডেড 10, 2 দিয়ে 10 কে কাটলে 5 দিয়ে এখানে কাটলে কত হচ্ছে 7x মাইনাস 5x ইকুয়াল টু 580, 800 মাইনাস 700, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 100, x ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে x এর মান 50, x এর নাম কি ধরছিলাম, রিমেইনিং গেমের সংখ্যা এক্সট্রা, তাহলে টোটাল কত হবে, টোটাল হবে শুরুতে 100টা আর এই x এর জায়গায় 50টা, তার মানে হচ্ছে 150। এইটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে স্যার, ইকুয়েশনটা দাঁড় করাইতে পারি না, কেমনে ইকুয়েশন দাঁড় করাবো একটু বলেন। এই কেমনে ইকুয়েশন দাঁড় করাবো এটা দেখাই দিলাম, মানে এখানে দুটো পার্ট বানালাম। দেখেন প্রথমে 100টা গেমের মধ্যে 80% আর পরে 50% কার জানি না, তাহলে ওইটাকে এক্স করলাম। কিন্তু এখানে কিন্তু চাইছে টোটাল গেম, টোটাল গেম ধরলে কি সমস্যা হতো, টোটাল গেমটা ধরা যেত আগের অঙ্কটার মতো, টোটাল গেম এক্স, কারণ এখানে হতো 100টা আর এইটার নাম হতো 100x মাইনাস 100, মানে টোটাল এক্সট্রা গেম থেকে 100টা বাদ দিলে বাকি যে অবশিষ্ট গেম, এভাবে ধরা যায়।
অবশিষ্টটাকে যদি এক্স ধরেন সমস্যা নাই। এইখানে 100 প্লাস এক্স এর 70% কেন হলো? কারণ 70% যে খেলা জিতছে এটা কি প্রথম অংশ আর দ্বিতীয় অংশ মিলে টোটালের 70%, ঠিক আছে। তারপরে ক্যালকুলেশন করে এক্স এর মান দাঁড়ালো 50, এটা হচ্ছে রিমেইনিং গেম। তাহলে শুরুর গেম 100টা আর রিমেইনিং গেম 50টা মিলে টোটাল 150%, ঠিক আছে। আচ্ছা 202 নম্বর অঙ্কটা আগের অঙ্কের সাথে হুবহু মিল আছে, নিজে ট্রাই করবেন। 203 এই যে এখানে আসছে গ্রেপস এর অঙ্ক, ঠিক আছে। দেখি বাংলাদেশ ব্যাংক এডিট পরীক্ষা আসছে এটা কি বলতেছেন, ফ্রেশ গ্রেপস contain 80% water while dry grapes contain 10% water. If the weight of the dry grapes is 250 kg, what is total weight when it was fresh? আচ্ছা এনে এটা আমরা বাংলা একটা বুঝি আগে। ফ্রেশ গ্রেপস মানে ফ্রেশ আঙ্গুরের মধ্যে 80% পানি আছে। আঙ্গুর খেলে পানি পানি লাগে না, তাহলে আঙ্গুর যদি তাজা থাকে তখন এটার মধ্যে 80% পানি আছে। হোয়াইল ড্রাই গ্রেপস মানে যখন এটা শুকায় কিসমিস বানানো হয়, ওই কিসমিসটাতে কি থাকে, কিসমিসটাকে ওইখানে কিন্তু একেবারে কিসমিসটা যে একেবারে শুকনা বিষয়টা এরকম না, কিন্তু ওইখানেও কিন্তু পানি থাকে, তখন কিন্তু পানির পরিমাণ কমে যায় 10% ওয়াটার। ইফ দ্য ওয়েট অফ দ্য ড্রাই গ্রেপস ইজ 250 কেজি, যদি ড্রাই গ্রেপস এর মধ্যে 250 কেজি কি থাকে ওজন, যদি 250 গ্রাম হয়, আপনি চিন্তা করেন যে আঙ্গুরের ওজন যদি 250 গ্রাম হয়, তাহলে টোটাল ওজন কত ছিল যখন এই শুকনা আঙ্গুরগুলা ফ্রেশ তাজা আঙ্গুর ছিল, তখন এটার ওজন কত ছিল। এই অঙ্কটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানো যায়, বাট যদি আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন তাহলে খুব সুবিধা। আচ্ছা আমি আপনাদের একটু সুন্দর করে বুঝাই দিতেছি। ধরুন সেটা যখন বড় ছিল তখন এটা ফ্রেশ, এটাতে কি আছে 80% পানি আছে। আবার যখন এটা শুকায় চিকন হয়ে গেছে তখন এটাতে 10% পানি আছে। এখন তো হচ্ছে এরকম অনেকগুলো আঙ্গুর, হ্যাঁ আঙ্গুর ওজন দিয়ে দিয়ে 250 কেজি হলো। এখন তো বলেন তো এখানে 10% পানি আছে, এই 80% এর মধ্যে ওই 10% পানি আছে না? কারণ এই 80% এর পানির মধ্যে 70% পানি শুকানোর পরে তো 10% পানি থেকে গেছে, তাই না? তাহলে এই যে সবগুলো আঙ্গুর যোগ করলাম যে 250 কেজি, এইখানে কি 10% পানি আছে না? তাহলে এই 10% পানি বাদ দিয়ে দিলাম, মানে 25 কেজি পানি বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো কত 225। এই 225 কি, এই 225 হচ্ছে অনলি হচ্ছে মানে উইদাউট ওয়াটার, উইদাউট ওয়াটারের ওজন হচ্ছে 225 কেজি। এই বলতে কি বুঝতে পারছেন কিনা বলেন? অনুপাত ধরে সমাধান করে দেবেন কি এটা? হ্যাঁ অনুপাত ওটা দেখা দিচ্ছে, এই শর্টকাট টেকনিক যদি আসে তাহলে দেখা দিচ্ছে, সমস্যা নেই। আটাকের মান যা এই পার্সেন্টেজটা বুঝলে ওইটা হবে। তাহলে দেখেন এই 225 কেজি হচ্ছে শুধু আঙ্গুর। এখন যখন এখানে আঙ্গুরগুলো ছিল মানে কিসমিস আঙ্গুরগুলো ছিল, তখন 80% ওয়াটার ছিল, তখন শুকনা ছিল কতটুকু, মানে শুকনা বলতে কি আঙ্গুরে যদি সব পানি বাদ দিয়ে দেন তারপরে তো কিছু অংশ থাকবে, তাই না? ড্রাই মানে যদি একেবারে শুকায় একেবারে হাড্ডি বানিয়ে ফেলে তাহলে তো কিছু অংশ থাকবে, ওইটা কত থাকবে, ওটা 20%, তাই না? তাহলে এই যে এখানে উইদাউট ওয়াটার 225, এইটা হচ্ছে 20% এর মান, 20% এর মান 225। তাহলে উত্তর কি যাচ্ছে, টোটাল ওজন কত ছিল 100% এর মান, 5 গুণ পাবে। তাহলে এর সাথে 5 গুণ করে দিলে 5 200 মিলে 1000, 5 25 125, তার মানে 1125 কেজি। প্র্যাকটিক্যালের সাথে একটু ম্যাচিং করেন, 225টা ওইখানে হচ্ছে পুরো শুকনা ছাল চামড়াওয়ালা কিসমিস, আর এখানেও কিন্তু যখন আঙ্গুর ছিল তখনও কিন্তু ছাল চামড়ার ওজন কিন্তু 225 কেজি থাকবে। তাহলে বাকি 80% পানি এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমরা আরেকভাবে করা যায়, 250 গুণন 250 এর 70%, খেয়াল করেন এই 10% পানি তো আছে, আর 70% পানি যোগ করে দিলে তো এইটার মতো ওজন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 250 এর 10% হচ্ছে 25, আর 70% কত, 70% হচ্ছে 175। তাহলে এটা তো 250 এর করলে হবে না, কারণ 250 তো ওজনটা না, 250 তো হচ্ছে টোটালটার ওজনের থেকে x ধরে আগাইতে হবে। এই 70% পানিটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা অনুপাতের কথা একদম বলছেন, অনুপাতের কথা হচ্ছে এরকম যে 80% পানি আর 10% পানি,
তাহলে পানির অনুপাত হচ্ছে 8:1। তাহলে বড়টাতে পানি থাকে 8 ভাগ, ছোটটাতে পানি থাকে 1 ভাগ। এইখানে 1 ভাগের ভ্যালু হচ্ছে 25। হচ্ছে পানি। তাহলে এখানে যদি 25 পানি থাকে আর এখানে থাকবে তাহলে 200 কেজি। তাহলে প্রতি 25 কেজি পানি খাবে 200 কেজি, তাহলে এখানে 900। এটা হিসাবে দিতে পারতেছি না, যেভাবে বলছিলাম এটা সোজা ছিল, সমস্যা নেই, প্র্যাকটিক্যালি বোঝার জন্য সব করে নিতে ওই জন্য মাথায় আসতেছে না ডাইরেক্ট। আচ্ছা 204, there are twice as many girls as boys in a class. If 30% of the girls and 45% of the boys have already handed over their reports, what percent of the students have not yet done so? এগুলা সিম্পল অঙ্ক পারবেন, এরকম অঙ্ক অলরেডি আগে করছি আমরা। দুইটা পার্টকে একসাথে মার্জ করে দিই। 205 নম্বর, Korim has 40% more stamps than Rohim. If he gives 45 of his stamps to Rohim, then Rohim will have 10% more stamps than Korim. How many stamps did Korim begin with? এবার জাস্ট প্রশ্ন মতো লাইন সরাই দিব, বাকিটা নিজে করতে হবে। Korim has 40% more stamps than Rohim. তাহলে নেট Rohim সমান সমান x, তাহলে Korim সমান সমান x গুণন 140%, তার মানে 1.4x। তাহলে এটি কি প্রশ্ন মতটা কি? প্রশ্ন মতটা হচ্ছে যে Korim has 40% more stamps than Rohim. If he gives, if he gives 45 to his stamp to Rohim, তাহলে হিটা হচ্ছে Korim যদি, তাহলে Korim x আছে না, Korimের কাছে আছে কত 1.4x। 1.4x থেকে যদি 45টা বাদ দেই, তাহলে এই 45টা তো রহিমের সঙ্গে যোগ হয়ে যাবে, তখন কি অবস্থা হবে? Then Rohim will have 10% more stamps than Korim. তাহলে Korimের অবশিষ্টটা আর রহিমের অবশিষ্টটা এর তুলনায় কি হচ্ছে, ওরটা 10% বেশি, তার মানে এখানে 110/100 গুণ হবে ইকুয়াল টু a। তার মানে Korimের কাছে অবশিষ্ট মার্বেল আর রহিমের কাছে টোটাল মার্বেল, এই দুটো রিলেশন হচ্ছে 100, ওটা 10% বেশি। তাহলে এটার থেকে এটা 10% বেশি করতে গেলে 110 দ্বারা গুণ করতে হবে। 0 কাটা, বাকিটা ক্যালকুলেশন করে নেবেন, ঠিক আছে? এই আমরা একটা শর্টকাটে করা যায়, সেই শর্টকাটটা হচ্ছে রেশিও মেথডে। 40% বেশি মানে একজনে 100 হলে রহিম Korim হচ্ছে 140, তার মানে 20 দিয়ে কাটলে 5:7। আর পরবর্তীতে কি হচ্ছে, নিউ হচ্ছে কত 10% মোর, তাই না? তাহলে এ হচ্ছে 10 আর এ হচ্ছে 11। How many stars did Korim begin with? Korimের কাছে শুরুতে কতটা ছিল? এটা অ্যানসারটা কত 175 না কত হবে, একটা ক্যালকুলেশন করে দেই। তাহলে এখানে যেটা হবে যে টোটালটা দুই জায়গাতে সেম হবে, কারণ দেখেন এইখানে 5-7 অংশ মিলে যা, এখানে 11 মনে আসতে না, সাথে গুণ করতে হবে 5-7-12-84, 11-12-22 বসাতে হচ্ছে কত 24। তাহলে 5 এর সাথে যোগফল হচ্ছে 12। এই দুটো অনুপাতের যোগফল আর এই দুটো অনুপাতের যোগফল যখন সেম আসে, তাহলে কি করতে হবে? কারণ মার্বেল যতই অল্টার হোক তাদের টোটাল মার্বেল তো সমান হবে। তাহলে এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 10 আর 11 21, এই 22 হবে, কারণ তো ভুলে গেছি। তাহলে 21 আর 12 এর বসাগু, 21 আর 12 এর বসাগু হচ্ছে 3, 3, 4, 7, 4, 7, 28, 3, 28, 84। তাহলে যোগফলটা 84 আনতে হবে। সরি, এবার বুঝতে পারছি, মানে মাথা কাজ করতেছে না। তার মানে দেখেন শুরুতে এদের অনুপাত ছিল 5:7 আর পরবর্তীতে এর অনুপাত হবে এই 110 আর 100, মানে হচ্ছে 11:10।
এখন মার্বেল করিমের মার্বেল রহিমের কাছে যাক বা রহিমের মার্বেল করিমের কাছে যাক, টোটাল মার্বেল তো সেম থাকবে। তাহলে এই এই অনুপাতটা আর এই অনুপাতটা যোগফল, কারণ এখানে 5 সাথে যোগফল 12 না, আর এখানে হচ্ছে 10 আর 11 যোগফল 21, মিল না, সমান সমান হলো না। কিন্তু আমাদের তো মার্বেল সংখ্যা তো সেমই হবে। ধরুন আছে একটা হাতে 10টা মার্বেল আছে, আর একটা হাতে 20টা আছে, তাহলে 30টা। এখানকার দুইটা যদি এখানে দিয়ে দেন, হয়তো দুইটা হাতে মার্বেলের সংখ্যা কম বেশি হলো, কিন্তু দুইটা হাতে টোটাল মার্বেল তো সেম থাকবে, মানে সমান সমান হবে যোগফল। তো এই জন্য 5 আর 7 হচ্ছে 12, আর 10 আর 11 মিলে হচ্ছে 21, 21 আর 12 বসাবো 84। তার মানে আমাদের টোটাল মার্বেলের সংখ্যা দ্বারা 84 হয়, দুই দ্বারা। তাহলে এখানে 84 মান দিলে কি করতে হবে? 12 দিয়ে 84 কে ভাগ করলে 7, তার মানে 7 দিয়ে অনুপাত দুটাকে গুণ করতে হবে। 5 7 35, 7 7 49। আর এখানে 10 অনুপাত 11, 21 দিয়ে যদি 84 কে ভাগ করি তাহলে হচ্ছে কত? 4। 4 দ্বারা 11 কে গুণ করলে হচ্ছে 44, আর 4 দ্বারা 10 কে গুণ করলে 40। ডাইরেক্ট ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে এই 49 আর এর ডিফারেন্স নয়, এর ডিফারেন্সও নয়। তার মানে এই যে এর 49টা মার্বেল ছিল, এই 49টা 9টা মার্বেল একে দিয়েছে, এর 35টা থেকে হয়ে গেছে 44টা। দুইজনের যোগফল কিন্তু 84। এখন উত্তর কি চাইছে? বলছে যে হাউ মেনি স্টাম্পস ডিড করিম বিগিন উইথ। এইখানে এই 45 কি? 45 হচ্ছে করিমের মার্বেল দেওয়ার সংখ্যা রহিমকে। তাহলে করিমের মার্বেল ছিল 49টা, সে রহিমকে দিছে কতটা? 9টা দিয়ে দিছে, কারণ 40টা এখন হয়ে গেছে। তাহলে 9 ভাগের মান হচ্ছে 45। উত্তর কি চাইছে? উত্তর চাইছে হাউ মেনি স্টাম্প ডিড করিম বিগিন উইথ। করিমের কাছে শুরুতে কত ছিল? এই 49টা অংশ ছিল। তাহলে 49 অংশ কি করবে? 9 থেকে 5 গুণ করো, এটাতে 5 গুণ করলে 5 9 45 এর 5 হাতে করে 4, 5 আর 5 20 আর 4 24, 245 হচ্ছে এই প্রশ্নের आंसर। আচ্ছা, অনুপাতের এই রুলসটা বুঝছেন কিনা আরেকবার একটু দেখা দিই। এটা হচ্ছে আসলে আপনার মিক্সারের অধ্যায়টা করলে এটা বুঝতে পারবেন, মিক্সারের এলিগেশন, ঠিক আছে? ওইখানে রেশিও বিষয়টা একটু বোঝানো যাবে। 100টা মার্বেল থাকলে এর কাছে 140টা, রহিমের কাছে 110টা থাকলে ওর কাছে 100টা। এই দুটো থেকে অনুপাত বাড়িয়ে দিলাম, 5 অনুপাত 7, আর একটা কি হচ্ছে 11 অনুপাত 10 হচ্ছে। আমরা দেখতেছি যে মার্বেল যত হাত বদল হোক, টোটাল মার্বেলের সংখ্যা সমান হতে হবে। এই জন্য 5 আর 7 যোগফল 12, 10 আর 11 যোগফল 21, কম বেশি হচ্ছে। এটাকে আমরা লসাগু করে 84 যখন বানাইলাম তখন দুইটা সমান সমান হবে। 84 মেলানোর জন্য এই 5 আর 7 দুইটাকেই 7 গুণ বাড়াইতে হবে। তাহলে 35 আর 40 হলো 49 হলো, আর 11 আর 10 কে বাড়াইতে হবে 4 গুণ। তাহলে 4 আর 44, 4 10 40, এই দুটোর যোগফল 84, এই দুটোর যোগফল 84। তো এখন এখানে আমরা দেখতেছি যে 45টা মার্বেল করিম কাকে দিছে? রহিমকে দিছে। তাহলে করিমের হয়ে গেছে 40টা, তার মানে 9টা দিছে। তাহলে 9 অংশের মান হচ্ছে এই 45। আর উত্তর কি দিয়েছে? করিমের টোটাল মার্বেল ছিল কত? তাহলে 49 অংশ ছিল 245। এই অঙ্কটা যদি কেউ বুঝতে পারেন তিনি কমেন্ট করেন, আর না বুঝতে পারলে আরো 2-3 বার দেখবেন। 206, there are 900 students in a school in a journey in January. 40% of the boys leave the school and 5% of the new girls admitted in the school. Total number of students is unchanged. What the number of the boys before January? তার মানে একটা স্কুলে 900 জন ছাত্রছাত্রী ছিল, জানুয়ারিতে 4% বয়েজ যোগ বাদ চলে গেল, আর 5% যোগদান করুন। এর ফলে টোটাল স্টুডেন্টের সংখ্যা কোনো আনচেঞ্জ থাকলো, মানে কোনো কম বেশি হলো না। হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ বয়েজ বিফোর জানুয়ারি? জানুয়ারির আগে কত ছিল? এই অঙ্কটা 2-3 ভাবে করা যায়, আমি জাস্ট সমীকরণটাকে দেখাই দিই। হ্যাঁ, let boys equal to b, boys equal to x আর girls equal to y। তাহলে প্রশ্ন মতে খেয়াল করেন, খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে একটা ক্লাসে অনেকগুলো ছাত্র আছে, অনেকগুলো ছাত্রী আছে, এখান থেকে কিছু ছাত্র চলে গেছে, মনে করেন 20 জন চলে গেছে বা 50 জন চলে গেছে। এখন স্টুডেন্টের সংখ্যা 50 জন শর্ট হয়ে গেল না? তো এই 50 জনের ঘাটতি মানে পূরণ করে দিলে না স্টুডেন্ট সংখ্যা অপরিবর্তিত থাকবে। তার মানে 50 জন যদি ছাত্র চলে যায় তাহলে এই 50 জন ছাত্রী আসতে হবে। তো এই জন্য যতজন ছাত্র চলে গেছে ততজন ছাত্রী আসছে, তার মানে x এর 4% ইকুয়াল টু y এর 5%। এই দুটো সমান সমান হওয়ার যুক্তিটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন যত পার্সেন্ট, 4% ছাত্রী চলে গেছে, 4% আর 5% কিন্তু সমান না, কিন্তু 4% মানে মনে করেন সাপোজ 40 জন ছাত্র চলে গেছে, তাহলে যারা আসছে ছাত্রী ওরা যদি 40 জনে না হয় তাহলে তো ছাত্রছাত্রীর সংখ্যা 900 জন থাকবে না, পরিবর্তন হয়ে যাবে, 901, 905, 892 এরকম হয়ে যাবে। যেহেতু অপরিবর্তিত আছে তার মানে চলে যাওয়া ছাত্র আর নতুন আসা ছাত্রীর সংখ্যা সমান সমান, ঠিক আছে? তাহলে এখানে আসতেছি, এটার নিচে 100, এটার নিচে 100, দুই পাশ থেকে 100 100 বা 4x = 5y, x আর y এর রেশিও বানালে
5:4, তার মানে x/y সমান সমান 5:4। আর আমরা তো এই পার্সেন্টেজের শর্টকাট তো শুরুতে শিখছিলাম, যার পার্সেন্টেজ কম থাকে তার মানটা বেশি হয়, ঠিক আছে? তাহলে 5:4 হচ্ছে অনুপাত। তাহলে 900 জনের মধ্যে উত্তর কি চাইছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ বয়েজ বিফোর জানুয়ারি? জানুয়ারির আগে কত ছিল? তাহলে 900 জনের মধ্যে, তাহলে বয়েজ ইকুয়াল টু 900 গুণন 9 এর উপরে 5, ঠিক আছে? তাহলে সি হচ্ছে এই প্রশ্নের आंसर। এটা যদি বুঝছেন, এটা আবার গ্লোবাল এলিগেশনে করা যায়। সেটা হচ্ছে কি যে 4% ছাত্র আর 5% ছাত্রী, আর মোটের উপর কোনো পরিবর্তন হয়নি, মানে 0% পরিবর্তন। তাহলে আড়াআড়ি বিয়োগ করলে 5:4 হয়। এটা এত কিছু লেখালেখি করার পর আসলো, এটা কিন্তু এলিগেশন দিয়ে কয়েক সেকেন্ডে হলো। তাহলে 5:4 মানে কি? বয়েজ হবে 500 জন আর গার্লস হবে 400 জন। দুশো 7 নম্বর অঙ্কটা ওই যে ফুটবলের ক্লাবের মতো অঙ্কের মতোই, অনুপাত আকারে করতে পারেন, মিক্সচার আছে, মানে এলিগেশন দিয়ে করতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট একটা লাইন সাজাই দিই। অর্থটা দেখেন, ইন এ ক্লাস 50% অফ দ্য মেল ভোটার্স এন্ড 80% অফ দ্য ফিমেল ভোটার্স ভোটেড ফর ক্যান্ডিডেট এ। তাহলে 50% মেল থেকে আসলো, 80% ফিমেল থেকে আসলো। ইফ ক্যান্ডিডেট এ রিসিভ 70% অফ দ্য টোটাল ভোটস, এখানে কিন্তু মেল ফিমেল দুটো মিক্সচার হওয়ার পরে 70% হয়ে গেল। হোয়াট ইজ দ্য রেশিও অফ মেল টু ফিমেল? মেল আর ফিমেলের রেশিও কত? এখন রেশিওটা এখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, এটা মানে 1:2 মানে না, এটা মানে 1:4 মানে না। তাহলে আসি ডাইরেক্ট লেখাটা কিভাবে? আচ্ছা, এলিগেশন দিয়ে বলি। এলিগেশন দিয়ে বলি কি হবে? 50%, 80%, 70%। আর বিয়োগ করলে কত হবে? 20, 10, 1:2। 1:2 কে ভগ্নাংশ করলে কত হবে? এই যে হাফ, হাফ হচ্ছে आंसर। আর x ধরে করলে কি হবে দেখেন, x ধরে করলে হচ্ছে কি যে 50% অফ মেল প্লাস 80% অফ ফিমেল ইকুয়াল টু 70% অফ এই মেল প্লাস ফিমেল। এটা হচ্ছে এলিগেশনের বাদ দিয়ে যদি আপনি সমীকরণ সাজাইতে চান। এখন আসি, এখানে যেহেতু ভগ্নাংশ চাইছে, এই মেল আর ফিমেলের, এই মেল বাই ফিমেলের রেশিও বানালে কিন্তু হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে চলে আসে। 208 A box contains 200 marbles, 25% of the which are black marble color. Babu took some marbles from the box and found that 30% of them are black. Of the remaining marbles, 10% were black marbles. How many marbles did Babu take? আচ্ছা, তাহলে একটা বক্সে কতটা মার্বেল আছে? 200 মার্বেল আছে। 25% of which are of black color. তাহলে 200 তে 25% ব্ল্যাক, তার মানে কি? তার মানে হচ্ছে 200 থেকে দুইটা পার্ট বানাইলাম, একটা হচ্ছে 25% ব্ল্যাক, তাহলে অটোমেটিক্যালি অন্য কালার হচ্ছে 75%। এখন এটা আমাদের দরকার নাই, এখানে দরকার 50টা ব্ল্যাক। এরপর কি চাইছে? বাবু টুক সাম মার্বেলস ফ্রম দ্য বক্স। এই বক্সে তো 200টা মার্বেল আছে, এখান থেকে কিছু মার্বেল তুললো, এন্ড ফাউন্ড দ্যাট 30% অফ দেম আর ব্ল্যাক। তাহলে বাবু 200 থেকে কতটা মার্বেল তুললো জানি না, কিন্তু মার্বেল যে তুললো, তোলার পরে দুটো পার্ট বানাইলো, তাহলে এটা হচ্ছে বাবুর মার্বেল। এই মার্বেল থেকে বাবুর দুটো পার্ট হয়ে গেল, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে আদার্স। তাহলে এই ব্ল্যাক মার্বেল বাবুর মার্বেলের তুলনায় 30%, 30% মানে 30টা বলা যাবে না কিছু। অফ দ্য রিমেইনিং মার্বেলস, এখন বাবু মার্বেল নেওয়ার পরে তার 200টা মার্বেল নাই, এখানে মার্বেল এখন কমে গেছে, 10% হয় ব্ল্যাক মার্বেলস। তাহলে এখন এই অবশিষ্ট যে মার্বেলটা আছে 200 টাকা অবশিষ্টটা, এর মধ্যে আর যে কালো মার্বেলটা আছে সেটা হচ্ছে 10%। তাহলে এটা যদি খেয়াল করেন তো, বাবু যে মার্বেল গুলো নিয়ে গেল ওইখানকার 30%, আর বাবু মার্বেল নেওয়ার পরে যে অবশিষ্ট মার্বেল গুলো আছে 10%, এই দুই মার্বেল যোগ করলে এই ব্ল্যাক মার্বেল 50টা সমান হবে না? কারণ দুইটা মিলে তো ব্ল্যাক মার্বেল দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে লেট বাবু টু এক্স মার্বেলস, মানে বাবু টোটাল এক্স মার্বেলস নিল, মানে এই যে এই টোটাল মার্বেল সংখ্যা হচ্ছে এক্সটা, এই এক্স এর মানে হচ্ছে आंसर। তাহলে এটিকিউ প্রশ্ন মতে এক্স এর 30% যদি নেই, তাহলে এটা হচ্ছে ব্ল্যাক মার্বেলের সংখ্যা যেগুলো বাবুর কাছে আছে, প্লাস এই যে 200টা মার্বেল থেকে এক্সট্রা মার্বেল যখন নিয়ে যাবে তখন অবশিষ্ট মার্বেল থাকবে কত? 200 মাইনাস এক্স। এখন এই যে 10% এটা কার? এই 200 থেকে এক্সট্রা মার্বেল যাওয়ার পরে যে মার্বেলগুলো আছে এটা নাম হচ্ছে 200 মাইনাস এক্স, এর 10%। তাহলে এর 10% ইকুয়াল টু 50। এই 50 কোনটা বুঝতেছেন? সমীকরণ সাজানোর পরে হঠাৎ মিলে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না,
আমরা মিলানোর জন্যই সমীকরণটাকে এমন ভাবে সাজাবো যে ধাপে ধাপে সুন্দর করে মিলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 50টা ব্ল্যাক মার্বেল, এইটাই দুই ভাবে মানে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে বাবুর নেওয়া মার্বেলে 30% ব্ল্যাক থাকলো, আর একটা হচ্ছে 200টা মার্বেলের মধ্যে কিছু ব্ল্যাক থাকবে। ঠিক আছে, এখন আসি এখানে নিচে 100 নিচে 100 উপরে 50, তাহলে কাটাকাটি করলে 10 3, তাহলে 3x বাই, আচ্ছা এইভাবে কাটাকাটি না করে আরেকবার করতে পারি আমরা, দুই পাশে 100 আসে না, 100 কে ডেলিভারি করে দিই দুই পাশে, তাহলে থাকতে হবে কত 30x প্লাস 10 দিয়ে গুণ করলে 2000 মাইনাস 10x ইকুয়াল টু হচ্ছে 50 সাথে 100 গুণ 5000। ঠিক আছে, সবগুলোতে শূন্য আছে শূন্য আছে শূন্য আছে শূন্য একটা কাটে দিলাম, তাহলে 3x থেকে x বাদ দিলে থাকে 2x, এই 200টা ওই পাশে চলে গেলে থাকে 300, 500 থেকে 200 চলে গেলে আমাদের x সমান সমান 150। তার মানে বাবু যে এক্সট্রা মার্বেল নিয়েছিল এই মার্বেলের সংখ্যা হচ্ছে 150টা। শুদ্ধি পরীক্ষা করি, অপশন টেস্ট করা হবে কিন্তু শুদ্ধি পরীক্ষা করলে 150টা 30% মানে কত 45টা মার্বেল ব্ল্যাক। তাহলে 150টা মার্বেল নিলে আর থাকবে কটা 50টা, 50টার 10% হচ্ছে 5টা ব্ল্যাক। এই 5টা ব্ল্যাক আর এই 45টা ব্ল্যাক মিলেই তো এই শুরুতে একসাথে 50টা ব্ল্যাকের সমান। শুদ্ধি পরীক্ষা করে মিলে গেছে। যখন শুদ্ধি পরীক্ষা করে মিলে যাবে তখন আমাদের জন্য সুবিধা কি, সুবিধা হচ্ছে যে এই 100 মানে 50টা আমরা অপশন টেস্ট করে করতে পারবো। এখন বলেন সমীকরণটা বুঝছেন কিনা? সমীকরণের লজিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ছিল। বাকি অঙ্ক পরবর্তীতে করা হবে, এটা আজকে থাক, ক্লাসের উপস্থিতির সংখ্যা খারাপ। সবাই যদি রেকর্ড ক্লাসে দেখেন তাহলে লাইভ কোর্সে ভর্তি হওয়ার জন্য এত আগ্রহের জন্য বলেন দেখি, রেকর্ড ক্লাসে ভর্তি হলেই তো হয়ে যায়। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।